এবার আমরা লিপিডে আসি। লিপিড বললেই কার কথা মনে পড়ে? তেল, অয়েল। বাড়িতে আমরা তেল খাই না? সর্ষের তেল, আমাদের সাউথ ইন্ডিয়া নারকেল তেল খায়, যে কোনো ধরনের স্লিপারি, বাটার, ঘি, এগুলো সবই অয়েলি মেটেরিয়াল। আর এই অয়েলি মেটেরিয়াল আমাদের বডিতে দরকার আছে? হ্যাঁ আছে। ওই যে PLLP, লেয়ার দিয়ে তো আমাদের সেলের আউটার মেমব্রেন তৈরি হয়েছে। প্রোটিন, লিপিড, লিপিড প্রোটিন, ওই যে লিপিড বাই লেয়ার। যদি আমি লিপিড যদি না দিই, এখানেও এসেনশিয়াল নন এসেনশিয়াল আছে। লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এসেনশিয়াল লিপিডস। এইভাবে এখানেও আমাদের এসেনশিয়াল নন এসেনশিয়াল ভাগ করে পড়তে হবে, যে কিছু জিনিস আমাকে বডি যদি খালি বাইরে থেকে না নিই তাহলে চলবে না, বাইরে থেকে নিতে হবে এসেনশিয়াল। নন এসেনশিয়াল বাইরে আমার ভিডিও হবে। ঠিক একই রকম প্রোটিনের নলেজ। ওয়াটার ইনসলিউবল, ওয়াটার ইনসলিউবল। ওয়াটারে দেখবে তেল উপরে জলের মধ্যে ঢেলে দিলে বেশি 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 থাকে, তাহলে কি সলিউবল হলে তো মিশে যেত? নো, মেশে না, ইনসলিউবল। কন্টেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বাট নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ লেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো ফর্মুলা একদম সবশেষে তোমাদের সাম আপ করে দেবো, যখন তখন ফর্মুলাগুলো বলে দেবো। কিন্তু মেজরলি তোমরা আগে আমি আউটার নলেজটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যেখানে গিয়ে তোমরা ব্যাপারগুলোকে বেসিকটা আগে জেনে রাখো। দেখো, আমরা বায়োমলিকুলগুলো পড়ছি, এখন আমি তোমাদের কাছে সবশেষে সাম আপ করবো যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো মলিকুল এখানেও করা আছে, বলে দেবো। কিন্তু তার আগে যেটা জানতে হবে তোমাদের মধ্যে, আমরা যে ফুড নিই না, খাওয়া খাই, আমরা প্রতিদিন খাওয়া খাই। খাওয়া, তুমি যখন একদলা ভাত মেখেছো, সেই ভাতের মধ্যে কি আছে বলো তো? ইচ অ্যান্ড এভরি বোল, প্রত্যেকটা যে বোলাস তুমি নিচ্ছ তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, ভাত নিয়েছো। যারা আমরা বাঙালি, তোমরা আমার ক্লাস করছো, আমাদের বাঙালি স্টুডেন্ট যারা আছে, হিন্দিতে বললাম, হিন্দি তো অল ওভার ইন্ডিয়ার জন্য করছে না, অল ওভার ইন্ডিয়ার জন্য আমি পরে আরেকটা এরকম চ্যানেল তৈরি করবো, যেখানে হিন্দি অথবা ইংলিশে আমি আমার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, ক্লাস দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে আমার স্টুডেন্টরা সবাই মোস্টলি বেঙ্গলি স্টুডেন্ট। আমরা ভাত খাই, ভাতের মধ্যে আছে কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেট নিয়ে এখনো কিন্তু বলিনি আমি সবার আগে প্রোটিন নিয়ে বলেছি। আরেকটা কন্টেন্ট কি আছে? প্রোটিন। আমরা ডাল খাই, আর কি লিপিড বা ফ্যাট খাই। তেল আছে, সর্ষের তেল আছে, আমরা মোস্টলি মাস্টার্ড অয়েলে রান্না করে খাই অথবা রিফাইন্ড অয়েলে খাই। তাহলে দেখো, এই যে তিনটে ফুড আমি বারবার করে বেসিক ফুডগুলো খেয়ে যাচ্ছি, আসলে কিন্তু ওই বায়োমলিকুলগুলোই আমি এন্ট্রি দিচ্ছি আমার বডিতে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দিচ্ছি। এবং এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের বেসিক নেচার আমি তোমাদের বলে দিই। কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বোহাইড্রেট, কার্বো মিনস কার্বন, হাইড্রোজেন, হাইড্রেট মিনস ওয়াটার, ওয়াটার মানে H2O, H2, 2টা মানে নাম্বার, ও HNO। তাহলে আমি নাম্বারগুলো ছেড়ে দিয়ে কি থাকলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। লিপিড কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আবার প্রোটিন, যেটা অলরেডি ডিসকাস করে দিলাম, কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, তিনটেতেই আছে। প্রোটিনেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, লিপিডেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বোহাইড্রেটেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু কি তাহলে বেসিক ডিফারেন্স? প্রোটিন যদি হয়, যেটা অলরেডি বলে দিয়েছি, প্রোটিন হলে ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন জুড়ে থাকবে। নাইট্রোজেন, ব্যাস ভাবো, নাইট্রোজেন হয়ে গেল প্রোটিন। কি নাম্বার? সেগুলো তো আমরা এক এক করে দেখবে নাইট্রোজেন আছেই। সেরকম কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আবার লিপিডেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কি ডিফারেন্স? ইয়েস, ডিফারেন্স। যে লিপিডটা পড়ছে, লিপিডে ওই যে কার্বন আর হাইড্রোজেনের নাম্বার অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেনের নাম্বার। কার্বন, হাইড্রোজেন বেশি, বাট অক্সিজেন ভেরি লেস, অক্সিজেন কম। সেজন্য মনে রাখবে, লিপিডকে যদি ডাইজেস্ট করতে হয় তোমাকে অ্যারোবিক রেসপিরেশন করতে হবে, অক্সিজেন বেশি সাপ্লাই করতে হবে, নাক দিয়ে শ্বাস নিতে হবে বেশি করে। শ্বাস নিলে তাতে অক্সিজেন আসবে, সেই অক্সিজেন গিয়ে লিপিডকে সে ডাইজেস্ট করতে বা তাকে ছোট 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 ফর্মে তৈরি করতে সাহায্য করবে। কেন? লিপিডের অক্সিজেন কন্টেন্ট নিজেরই কম, তাই বাইরে থেকে অক্সিজেন নিতে হবে। খুব ইন্টারেস্টিং। আর যদি কার্বোহাইড্রেট হয়, কার্বন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন মোটামুটি একটা রেশিওতে থাকবে। তাহলে খুব ইম্পর্টেন্ট, ওয়াটার ইনসলিউবল,
contain carbon, hydrogen, oxygen, but number of oxygen atom is less. এটা আমরা ইজিলি বুঝে গেলাম, লেস নাম্বার অফ। আর কে, এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় ঘি, অনেকেই ঘি খেতে ভালোবাসো, একদম গলিয়ে ঘি বের করা হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং। চলো একে একটু টাইপস অফ লিপিডে চলে আসি। লিপিডের কি কি টাইপ হতে পারে? একটা হলো গিয়ে সিম্পল লিপিড। আমি বলেছি এগুলো কিন্তু সব শেষে তোমাদের আরেকটু, যখন একদম শেষে আমি সাম আপ করবো তখন সবগুলোর একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে যাব, সেগুলো এক এক করে তোমরা নিয়ে যাবে। দেন কম্পাউন্ড লিপিড, দাগ দেওয়াই আছে। অ্যান্ড লাস্টলি আছে ডিরাইভড লিপিড। আমি একটু সংক্ষেপে তোমাদের এর পরিচয় দিয়ে আমি পরে আসছি এটাকে। সিম্পল লিপিড একদম ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই দুটো কম্পাউন্ড দিয়ে সিম্পল লিপিড তৈরি হয়ে যাবে। সিম্পল ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কম্পাউন্ড থাকবে, হয়ে গেল সিম্পল লিপিড। কম্পাউন্ড দুটো লিপিড জুড়ে থাকবে, লিপিডের সঙ্গে আর একটা কোনো মেটেরিয়াল জুড়ে থাকবে। কম্পাউন্ড মানে কি যৌগিক, যোগ করা আছে, অ্যাড করা আছে। ফসফোলিপিড, তাহলে কি আছে? আমি বলেছি তো লিপিড, ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলা হয়। হোয়াট ইজ এস্টার? এস্টার বন্ড মিনস টু স্টার্চ বন্ড, বা দুটো কার্বোহাইড্রেটের রিং থাকবে, অর্থাৎ কার্বন হাইড্রোজেনের রিং থাকবে, তার সঙ্গে তাদের সঙ্গে কানেকশনকে বলে এস্টার বন্ড। এস্টার, স্টার্চ থেকে স্টার বন্ড। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই যে তার সঙ্গে, অর্থাৎ লিপিডের সঙ্গে, লিপিড যে মলিকুলটা, তার সঙ্গে অ্যাড হয়ে থাকবে কে? ফসফেট গ্রুপ, তার নাম হয়ে যাবে ফসফোলিপিড। আবার যদি প্রোটিন গ্রুপ লেগে থাকে, প্রোটিওলিপিড। আবার লিপিডটা বেশি আছে, প্রোটিনটা পড়ে আছে, তার নাম লাইপোপ্রোটিন। তাহলে লিপিড প্লাস প্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজ পার্ট, প্রোটিন পার্ট তো গ্লাইকোপ্রোটিন, এটা প্রোটিনের ভাগ হয়ে গেল, কিন্তু লিপিড জুড়ে থাকবে। ফসফোলিপিড, লাইপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, এগুলো সব কম্পাউন্ড। আর ডিরাইভড কোনগুলো? যেগুলো লিপিডকে একসঙ্গে অনেকগুলো লিপিড রিয়াক্ট করে দিয়ে কোন একটা থার্ড পার্টি, একটা কমপ্লেক্স স্ট্রাকচার, যেটাকে ডিরাইভড হবে। কারণ লিপিড মলিকুলরা পরপর ইন্টারাক্ট করে দিয়ে একটা নিউ টাইপ অফ লিপিড তৈরি করবে, ডিরাইভড লিপিড। মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল লিপিড কোথায় আছে? বিভিন্ন ধরনের চকলেটে থাকে, চকলেটের মধ্যে কিছুটা যে স্লিপারি পার্ট থাকে, ফ্যাটি পার্ট। কম্পাউন্ড লিপিডের মধ্যে এখানে টারমারিকের মধ্যে কম্পাউন্ড লিপিড থাকে। আবার এগ, আমাদের ডিমের মধ্যে যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলোর মধ্যে লিপিড আছে। তেল না থাকলে এগুলো তেল তেলে আছে না, অয়েলি সাবস্টেন্স আছে। কারণ ডিমটাকে অয়েল না যদি দেওয়া যায়, তাহলে তার থেকে মুরগির যে ছোট বাচ্চাটা, তার বডির সেলের লিপিড কোথা থেকে পাবে? তাহলে সেই লিপিডের সঙ্গে আমাকে একটা নিউ টাইপ অফ লিপিড তৈরি হয়, তাকে বলে ডিরাইভড লিপিড। এটা হচ্ছে টাইপস অফ লিপিড। আমরা কয়েকটা সিম্পল লিপিড নিয়ে দেখবার চেষ্টা করি। লিপিডের এর আগে ভাগগুলো তো আমরা পেয়েছি, ঠিক আছে? সিম্পল লিপিড আমরা তিনটে ভাগই আলোচনা করব। যে স্ট্রাকচারটা দেখছো, সে স্ট্রাকচারেরটা তোমাকে আঁকবার কোনো দরকার নেই, বাট শুধু জেনে নাও যে লিপিডের মধ্যে দেখো কার্বনের একটা লং লং চেইন, সো লং, এখান থেকে শুরু করে এই অবধি লং চেইন। হাইড্রোজেন, প্রত্যেকটার সঙ্গে হাইড্রোজেন লেগে আছে। হোয়ারএজ ইউ ক্যান লুক দ্য অক্সিজেন নাম্বার। দেখো অক্সিজেন আছে অনলি দিস। তুমি ভেবে দেখো তো এটা কি? খুব অল্প মাত্রায় অক্সিজেন আছে, তাহলে লিপিড হয়ে গেল, তার নাম পামিটিক অ্যাসিড। ঠিক আছে? দেন নিচের মধ্যে আছে আর্কিডোনিক অ্যাসিড। এই যে পুরো যে দাগ 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 দেখছেন, এটা বিরাট এত কমপ্লেক্স কার্বন অ্যান্ড হাইড্রোজেন স্ট্রাকচার, এটাকে আর ছবি আঁকা যায়নি। আর এখানে দেখো অক্সিজেন খুব অল্প, COOH এর দুটো অক্সিজেন ব্যাস, বাকিগুলো তো কার্বন, হাইড্রোজেন ব্যাস। অক্সিজেনের দেখাই পাওয়া মুশকিল লিপিডে, খুব কম অক্সিজেন থাকে, ভেরি লেস। কি একটা, এবার কিছু লেখাগুলো পড়ি। দিজ আর ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল লাইক গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড থাকবে এবং গ্লিসারল থাকবে। অ্যালকোহল, গ্লিসারল, হাইড্রক্সিল গ্রুপ, গ্লিসারল থাকবে। ফ্যাটি অ্যাসিড আর অর্গানিক অ্যাসিড উইথ hydrocarbon chain R group ending with COOH group like RCOOH। দেখো এটার নাম হতো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, এর আগে অ্যামাইনো অ্যাসিড পড়েছিল। অ্যাসিড গ্রুপটা কে দেয়? COOH দেয়।
তাহলে এখানে নাইট্রোজেন বাদ দিয়ে ওই NH2 গ্রুপ নেই, NH2 গ্রুপ নেই, তার বদলে কে আছে? তার মানে অ্যাসিড গ্রুপ COOH, আর তার মধ্যে আছে একটা অ্যালকাইল গ্রুপ হিসেবে আর মানে কোনগুলো? অনেকগুলো কার্বন কম্পাউন্ড নিয়ে একটা কমপ্লেক্স যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড লেগে আছে, জাস্ট একটা বন্ড দিয়ে কার্বন মেইন কার্বনের সঙ্গে জুড়ে আছে, অ্যালকাইল গ্রুপ। তাহলে RCOOH আমার হবে মেইন ফর্মুলা। পামিটিক অ্যাসিড হচ্ছে এক্সাম্পল, হ্যাজ 16 কার্বন। তুমি যদি কার্বন সংখ্যাটা পুরো গুনে নাও, পজ করে বা করে দেখবে, অবশ্যই এটা জানো, বইয়ের মধ্যেও ছবি দেওয়া আছে, 16টা কার্বন আছে, CH3 CH2 করে দিয়ে 14 আমাদের করা আছে। কার সংখ্যাগুলো করে নাও, 14 15 16টা আছে। COOH or C15H31 hyphen COOH, COOH মানে অ্যাসিডিক গ্রুপ। and arachidonic acid has 20 কার্বন, 20টা কার্বন আছে, 16টার থেকে বেশি, তাই জন্য এই কার্বন এতগুলো না লিখে তাকে এরকম ভাবে দুটো চেনে একটা জাস্ট ড্রয়িং করে, কেমিস্ট্রিতে এভাবেই করা হয়, কারণ এতগুলো কার্বন হাইড্রোজেনের সংখ্যা আমরা কখনোই লিখি না, এগুলোকে আমরা কোনো একটা সিম্বলাইজ করে লিখি। আমরা অলরেডি ইনফরমেশন জানি, একেবারে ছোট নাও যে তাকে তোমাকে বারবার কার্বন কার্বন, এই একটা পামিটিক অ্যাসিডকে বড় চেন দেখাবার জন্য 16টা দেখানো আছে। সিম্পল লিপিড, দেখো সিম্পল, বেশি কিছু নেই, কোনো কমপ্লেক্সিটি আছে? বাট একটা অ্যাসিডিক গ্রুপ আছে, একটা বিরাট বড় অ্যালকাইল গ্রুপ আছে, বাস খতম, কার্বনের চেনের অ্যালকাইল গ্রুপ দিয়ে দিলাম, আমার হয়ে গেল সিম্পল লিপিড। পরে কি নাম হবে? কম্পাউন্ড। তার মানে কোনো একটা প্রোডাক্ট, তার মধ্যে আদার দেন লিপিড জুড়ে থাকবে, আগে বলেছিলাম, ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক আমরা কি আছে, আগেই তো বলেছিলাম। এবার আমরা আছি টাইপস অফ ফ্যাটি অ্যাসিডে। কি কি ফ্যাটি অ্যাসিডের টাইপ আছে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা আবার কি, খায় না মাথায় দেয়? হ্যাঁ বাবা, খায়ও মাথায়ও দেয়, দুটোই বিষয় আছে। আমরা কিন্তু এর আগে তোমাদের বলে দিয়েছি, কম্পাউন্ড নিয়ে বলে দিয়েছি এবং ডেরাইভড লিপিড নিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? সেটা তো আছে। এবার আমরা ফ্যাটি অ্যাসিড যেটা বলেছিলাম, আমরা এরপরে কি, ফ্যাটি অ্যাসিডের এস্টার, লিপিডেরই পার্ট। আমরা কিন্তু এখন সিম্পল পার্টেই আছি, কিন্তু সিম্পলের মধ্যে ওই যে ফ্যাটি অ্যাসিড পার্টটা বলেছিলাম, ওই ফ্যাটি অ্যাসিড থাকা মানে তো লিপিড হবে, তাই এটা বলে নিয়ে আমরা তারপরে কম্পাউন্ড ডেরাইভডে যাব। চলো আসি। এবার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকতে পারে তার মধ্যে, কার মধ্যে? ওই লিপিডের মধ্যে। আবার আনস্যাচুরেটেড পার্ট থাকতে পারে। সিম্পল কথা বাবা, বন্ড, লুক অ্যাট দ্য বন্ড। যদি স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কি, সবকিছু মিলে মিশে একটা ইউনিভার্সাল বোরিং এক রকমের, স্যাচুরেটেড, এভরিথিং ইজ স্যাচুরেটেড, সবকিছু সিম্পল ভাবে আছে। সিম্পল বন্ড, সিঙ্গল বন্ড ভর্তি। এই দেখো স্টিয়ারিক অ্যাসিড, আগেরটা পামিটিক ছিল, এবার স্টিয়ারিক অ্যাসিড, পুরো কার্বনের মধ্যে একটাও কোনো ডাবল বন্ড দেখতে পাচ্ছ? এই যে কার্বনের মধ্যে অল বন্ডস আর সিঙ্গল বন্ড, স্যাচুরেটেড হয়ে আছে, একদম সিম্পল, ভুলে যায় কিন্তু এটা। তাহলে যাদের মধ্যে কোনো ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ডের অল্টারনেটিভ না থেকে শুধুমাত্র একটাই সিঙ্গেল বন্ড থাকবে, তাকে বলবো স্যাচুরেটেড, পুরো। আর আনস্যাচুরেটেড, কোথাও কম কোথাও বেশি, আনস্যাচুরেটেড, আনইভেন, আনইভেন, উঁচু নিচু প্রকার। কোথায় আছে দেখো, সি দিস অলিক অ্যাসিড কিরকম আছে, সিঙ্গেল বন্ড অল্টার করছে আবার ডবল বন্ডে, এই দেখো এখানে একটা ডবল বন্ড আছে। এবং এগুলো স্ট্রাকচার তো তোমাদের বেসিক্যালি বলাচ্ছে, কারণ এরপরে যখন আরো এই ধরনের মলিকিউল নিয়ে আরো ফার্দার স্টাডি করবে, আর আরো অনেক এক্সাম্পল দিতে হবে, বাট বেসিক উইল বি সেম, মোর দ্যান 2 3 4 ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল 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 সিঙ্গেল, এরকম আনস্যাচুরেটেড অবস্থা থাকে। দিস আর কল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। নাও যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে এক্সামে বিশেষ করে বোর্ডে এইটুক জানলেই হবে, তোমাকে বলবে এক্সাম্পল দাও তো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। এবার তোমাদের একটা মজাদার বলি, বাড়িতে যে সর্ষের তেল হয় তুমি দেখেছো, ফ্রিজে রাখো, ঠান্ডা পড়ে যে কোনো সময়, সেটা কি জমে যায়? জমে না। কেন জানো? তার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। তার মধ্যে সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, তারা কখনো তাকে পরপর বইগুলো, তুমি একটা বইয়ের পাতা পরপর সব ইভেন পাতা তার মধ্যে পুরো জুড়ে রেখেছো, সেটা হয়ে যাবে স্যাচুরেটেড। কিন্তু বইয়ের মধ্যে পাতার মধ্যে একটা কলম ঢুকিয়ে রেখেছো, কয়েকটা পাতা মধ্যে পরপর কলম, ওই যে কলমগুলো এখানে ডাবল বন্ডের কাজ করছে, এলোমেলো হয়েছে, বই স্ট্রাকচারটা একটা আনইভেন হয়ে আছে।
এটা থাকার জন্য ওই যে সর্ষের তেল যেটা আছে বা রিফাইন অয়েল আছে সেগুলো জমে যায় না, ঠান্ডা দিলেও জমে না, ফ্রিজে ঢোকালেও জমে না, তারা হলো আনস্যাচুরেটেড। আর বাড়িতে থাকা ঘি, নারকেল তেল, এই যে পার্টগুলো দেখেছো ঠান্ডা হলেই ফট করে জমে যায়। কেন জমে যায়? তার মধ্যে একদম সিম্পল বন্ড আছে, পরপর ওকে দেখে গেলে একটার পর একটা সুন্দর করে সেজে সেজে লেগেছে। সেজে লাগার জন্য পুরো সলিডিফাই হয়ে গেছে, বাটার সলিডিফাই হয়ে যায়। কি নাম? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যদি থাকে তবে তাই হবে। ঘি ডালডা জমে যায়, স্যাচুরেটেড। এবার বলো তো খাওয়ার জন্য কোনটা ভালো? সবসময় ভালো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে মাস্টার্ড অয়েল, মানে রিফাইন্ড অয়েল, যেগুলো জমে না, সেগুলো আমাদের এডিবলের জন্য ভালো বা আমরা খাওয়ার জন্য ভালো। কারণ শরীরে এরা ফ্যাটে ডিরেক্টলি কনভার্ট করে আমাদেরকে মোটাপা তৈরি করে দেয় না। কোনটা? যেগুলো আনস্যাচুরেটেড, বন্ড ব্রেকিংটা ইজি নয়। হোয়ারএস স্যাচুরেটেড যেহেতু বন্ড অলরেডি একদম সিম্পল বন্ডে আছে, অনেকগুলো বন্ড মিলে একটা পুরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করেছে, ওগুলোকে খাওয়াটার জন্য কম ভালো। শুনবে পুফা একটা নাম শুনবে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বাড়িতে এই যে দেখো, গিয়ে যাও আজকে আমার পড়ার পরই দেখবে বাড়িতে যে সর্ষের তেলের প্যাকেটটা আছে তার মধ্যে দেখবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা মাত্রা দেওয়া থাকবে বা একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, পরিমাণ দেওয়া থাকবে। তুমি সেটাকে একবার স্টাডি করতে পারো, স্টাডি করে দেখবে। তাহলে যদি পুফা থাকে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনে রাখবে ইট ইজ এ সাইন অফ হেলদি অয়েল, কম্পারেটিভলি হেলদি অয়েল, যেটা রিসার্চ করে পাওয়া গেছে। ইনফরমেশন রেখে দিলাম। সো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের লেখাটা তোমরা কতজন পড়েছো আমি একবার পড়ে দিই। নো ডাবল অর ট্রিপল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটম। স্যাচুরেটেড মানে দ্যাট মিনস all are single bond, saturated. Example, palmitic stearic acid, C17H35, COOH, etc. মুখস্থ। চলো তোমরা যখন পরীক্ষা দেবে মুখস্থ করে নিও। এটা অনেক সময় আমার থাকে মুখস্থ, অনেক সময় থাকে না। এক্সাম দিতে গেলে করতে হবে, এটাই তো রাস্তা, কোনো উপায় নেই। একটু মাথায় প্রথম থেকে মনে রাখলে রাখো। এরকম অনেক কিছু মনে রাখার আছে, বারবার পড়লে মনে থেকে যায়। তারপরে একবার চোখ বুলিয়ে রাখলে অপশান আসলে টিক দিতে হলে টিক দিয়ে দেবে। নামটা লিখো, পামিটিক স্টিয়ারিক অ্যাসিড। আনস্যাচুরেটেড, ওয়ান অর মোর ডাবল অর ট্রিপল বন্ড আর প্রেজেন্ট। ডাবল থাকবে, ট্রিপল থাকবে, সিঙ্গেল থাকবে, সবই থাকবে। এক্সাম্পল, ওলেইক অ্যাসিড C17H33, COOH, একটা 35, একটা 33, দুটো করে বন্ড কিন্তু কমবে। এটা একটা ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। আমরা লিপিড পার্ট পড়ছিলাম, সিম্পল কম্পাউন্ড ডিরাইভড। সিম্পলের মধ্যে যেহেতু ফ্যাটি অ্যাসিডের প্রসঙ্গ এসছে, সেটাকে নিয়ে একটুখানি বলে দিলাম। এবার আমরা স্ট্রাকচার অফ গ্লিসারল বা এটাকে বলা হয় ট্রাইহাইড্রক্সি প্রোপেন। মিথ, ইথ, প্রোপ, বিউট তোমরা জানো। মিথ, মিথেন একটা কার্বন, ইথ, ইথেন দুটো কার্বন, প্রোপ তিনটে কার্বন, বিউট চারটে কার্বন। এগুলো তো সব জানো তোমরা কেমিস্ট্রিতে, মিথ, ইথ, প্রোপ, বিউট। তা এখানে আমরা প্রোপেন বলছি, তিনটে কার্বন থাকবে। তাহলে CH2OH, CHOH, CH2OH, বড় সিম্পল। গ্লিসারল, আমরা গ্লিসারল তো আমরা বাড়িতে চিনি, এগুলো এক ধরনের ফ্যাটি অ্যাসিড। মুখের মধ্যে দিকে তেল তেল হয় না, গ্লিসারল মানে না, গ্লিসারিন বলি আমরা, গ্লিসারিন, গ্লিসারল, ওই টাইপের। এখানে গ্লিসারল, গ্লাইসিন, নামগুলোর সঙ্গে একটু কেমন একই। গ্লাইসিন চলে গেল প্রোটিনে, গ্লিসারল চলে গেল স্ট্রাকচারে, ট্রাইহাইড্রক্সি প্রোপেন। ফ্যাটি অ্যাসিড আর esterified ester bond with glycerol to form fats or oils. Ester bond, two carbon containing OH গ্রুপের মধ্যে ওদের বন্ড থাকবে, এস্টার বন্ড, এস্টারিফিকেশন হবে। ফ্যাটি অ্যাসিডের এস্টার, ফ্যাটি অ্যাসিডের এস্টার হলো লিপিড, ফ্যাটি অ্যাসিডের এস্টার। তাহলে ফ্যাটি অ্যাসিডটা বুঝে গেছে তো, ফ্যাটি অ্যাসিড ইজ এ পার্ট অফ লিপিড।
সেই একটা লিপিড তৈরি করতে অনেকগুলো ফ্যাটি অ্যাসিডের এস্টার বন্ড দিয়ে যুক্ত করতে হবে, কারণ এস্টার বন্ড আমি পরে দেখাবো যখন ডিএনএ আরএনএ বোঝাবো। ইট ইনক্লুডস মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড অ্যান্ড ট্রাইগ্লিসারাইড। মোনো, ডাই, ট্রাই এনসিআরটি বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি এক এক করে বলছি। তাহলে মোনোগ্লিসারাইড মানে কোথায়? ফ্যাটি অ্যাসিড একটা থাকবে, ডাই দুটো থাকবে, তিনটে থাকলে তিনটে থাকবে। একটা গল্প শুনে নিয়েছো, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, বাড়িতে লিভার প্রবলেম দেখা দিয়েছে, লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে, ফ্যাট বেশি খেয়ে গেছে বা ফ্যাট মেটাবলিজমে প্রবলেম এসছে, সো লিভারে ফ্যাট জমে গেছে, ট্রাইগ্লিসারাইড হয়ে গেছে। এই গল্পগুলো তোমরা শুনতে পারো। এই যে এখানে আমরা ফ্যাটি অ্যাসিড, পামিটিক অ্যাসিডকে দেখেছি, তার সঙ্গে একটা গ্লিসারল। এই দেখো গ্লিসারলের স্ট্রাকচার, কয়টা গ্লিসারল বলেছিলাম, এর আগে গ্লিসারলটা দেখালাম। এই আমাদের গ্লিসারল, কারণ গ্লিসারলকে আমাদের জানতে হবে CH2OH, CH2OH, CH2, তিনটে OH গ্রুপ থাকবে, এটা গ্লিসারল। এই গ্লিসারল পার্টটা যখন জুড়ে গেল, কোথায় গ্লিসারল পার্টটা? এই যে গ্লিসারল পার্টটা জুড়ে গেল, দিস ইজ দ্য গ্লিসারল পার্ট। এই যে কালার আলাদা করে দেওয়া আছে, দিস ইজ দ্য গ্লিসারল পার্ট, তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড, এই যে দুটো জিনিস। তাহলে ফ্যাটি অ্যাসিড FA, ফ্যাটি অ্যাসিড, এর সঙ্গে গ্লিসারল পার্ট জুড়ে গেল, ফ্যাটি অ্যাসিডের এস্টার হয়ে গেল, এবং গোটাটার নাম কি হয়ে যাবে? লিপিড হয়ে যাবে। এবার আমরা ট্রাইগ্লিসারাইড পার্টে আসি। দেখো ট্রাইগ্লিসারাইড পার্টটা কোথায়? ওয়ান গ্লিসারল, ওই যে গ্লিসারলের যে বোতলালা ছবিটা দেখিয়েছিলাম, একটা গ্লিসারল ঢুকবে, তার সঙ্গে একটা বিরাট বড় পামিটিক অ্যাসিড লম্বা, তার নাম ফ্যাটি অ্যাসিড। তাহলে এল মতো গ্লিসারল, এল, এল শেপটা এল মনে করে রাখো, একটা এল, এই যে এরকম এল। এই পার্টটা লম্বাটা কি? লম্বা পার্টের নাম বলো, তার নাম ওই যে পামিটিক অ্যাসিড। আর এই পাশে যেটা জুড়ে গেছে তার নাম গ্লিসারল। গ্লিসারলটা কি? একটা এই যে গ্লিসারল পার্ট প্লাস এর সঙ্গে জুড়ে গেল একটা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের অ্যান্ড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এরা ইউনিট কম্পাউন্ড অফ লিপিড, এরা মিলে তো লিপিড হলো। তাহলে ফ্যাটি অ্যাসিড, তাহলে ওয়ান গ্লিসারল ওয়ান ফ্যাটি, মুখস্থ রাখতে হবে কিন্তু এটা ভালো করে, এক এক, একটা একটা জুড়তে হবে, আমাকে একটা একটা জুড়তে হবে। কোথায়? একটা 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 জুড়ে গেল, তার নামে যেমন মোনোগ্লিসারাইড, মোনো মানে এক, মোনোগ্লিসারাইড, গ্লিসারাইড, গ্লিসারল গ্রুপ জুড়েছে, তার নাম গ্লিসারাইড। এইবার ডাইগ্লিসারাইড কি হবে? একটা গ্লিসারল, তার সঙ্গে দুটো, এখানে কিন্তু ফ্যাটি অ্যাসিডের নাম্বারের উপরে ডাই কথাটা নির্ভর করছে। দেখো ফ্যাটি অ্যাসিডের নাম্বার, তার নামে যে ডাই, ডাই মানে তো দুই, তোমরা জানোই, ডাই মানে দুই তোমরা জানো। এবার ট্রাই, দেখো তিনটে ফ্যাটি অ্যাসিড জুড়লো, ফ্যাটি, তার নাম হয়ে গেল ট্রাই। কিন্তু কে মাত্র একটা করে রয়ে গেছে, কে একটা করে রয়ে গেছে, একটা করে রয়ে গেছে গ্লিসারল। গ্লিসারল পার্টটা বারবারই একটা করেই জুড়ে আছে। গ্লিসারল পার্ট একটা, কোনটা গ্লিসারল? ওই যে বোতলটা দেখালাম, গ্লিসারল বোতলটা লম্বা করে, প্রোপেন, মিথিল প্রোপেন দেখালাম। দেখো এখানে খুব ভালো করে বুঝতে পারছো, মোনোগ্লিসারাইড একটা, ডাইগ্লিসারাইড দুটো, গ্লিসারাইড কিভাবে? এই যে অ্যালকাইল গ্রুপ R1 একটা একটা জুড়ে আছে, এখানে আর কটা জুড়েছে? R1 and R2, অ্যালকাইল গ্রুপ দুটো জুড়লো, দুটো ফ্যাটি অ্যাসিড বলে দেব। ঠিক এরকম ভাবে ফ্যাটি অ্যাসিড কটা জুড়বে? একটা R1, দুটো R1, তিনটে R1 মানে R2, R1, R2, R3, অর্থাৎ তিনটে ফ্যাটি অ্যাসিড জুড়লো, 3FA। কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি এটাকে মুখস্থ রাখতে হবে, কিভাবে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। এবার মোনোগ্লিসারাইড ফর্ম, আমি যদি কোনো ফ্যাটি অ্যাসিড, মনে করো আমি কথাগুলো বলি, তুমি কোনো একটা ফ্যাট খেয়েছো, তেল,
এবার সেই ফ্যাট খেয়ে তোমার হজম বেশি, কোনটা বেশি হবে? মনো, ডাই, ট্রাই? অবশ্যই হজম বেশি হবে মনোগ্লিসারাইড। তারপরে হজম হবে, হজম হওয়া মানে কি? ব্রেকডাউন করে গিয়ে বডির ইউজেবল ফর্মে লাগবে, এটাকে হবে ব্রেকডাউন। ম্যাক্রো থেকে মাইক্রো মলিকিউলে আসবে, ব্রেকডাউন। ম্যাক্রো মাইক্রো কনসেপ্ট এরপর একটু বলে দেবো, হয়তো একটু কনফিউজ হচ্ছে অনেকে, যদিও আমার কাছে যারা পড়ে আসো অনেক দিন থেকে তারা ম্যাক্রো মাইক্রোর কনসেপ্ট আর গন্ডগোল হয় না। আমি সবশেষে বলবো, ভুলে না যাই, এটা ভুলে গেলে মুশকিল আছে, এটা স্লাইড নেই, বাট স্টিল এটা আমাদের একটু বলতে হবে। তাহলে দেখো, ট্রাইগ্লিসারাইড যদি তুমি কোনো একটা ফ্যাট ফুড খাও, বুঝে নাও, একদম প্র্যাকটিক্যালি বলছি, তার মধ্যে R1, R2, R3 আছে, তিনটে আছে, অর্থাৎ সে ট্রাইগ্লিসারাইড। কেন ট্রাইগ্লিসারাইড? তিনটে ফ্যাটি অ্যাসিডের গ্রুপ আছে, তো তিনটে, তাকে ব্রেকডাউন করতে তো ইজিলি তো ব্রেকডাউন হবে না, সেগুলো তো জমে যাবে, তো জমে গিয়ে লিভার টিভার বিভিন্ন জায়গায় জমে গিয়ে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে বলবে। হেয়ার R1, R2 and R3 আর ফ্যাটি অ্যাসিড। আগেরটা ছিল অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, এটাও অ্যালকাইল গ্রুপ, কিন্তু এই গ্রুপটার একটা স্পেশাল নাম আছে, নাম ফ্যাটি অ্যাসিড। কোনটা ছিল? ওই যে প্রামিটিক অ্যাসিডের একটা বড় চেন ছিল, ফ্যাটি অ্যাসিডের চেন, এলটা বলেছিলাম, এলটা ছিল ফ্যাট, এই যে উপরের ডানাটা বড়টা, সেটা কি ছিল? ফ্যাটি অ্যাসিড। নিচেরটা কি ছিল? গ্লিসারল। এরকম গ্লিসারল কবার জুড়েছে? একটা জুড়লো মোনো, দুটো জুড়লো, এই যে আমার আরেকটা বুড়ো আঙুল জুড়ে দিলাম। কটা? ডাই। আমার আর কোনো হাত নেই, তোমরা কেউ জুড়ে দেবে? আরেকটা জুড়ে ট্রাইগ্লিসারাইড, আরেকটা বুড়ো আঙুল জুড়বে, তিনটে গ্লিসারল জুড়ে যাবে। ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড জুড়বে, ফ্যাটি অ্যাসিড তিনটে জুড়বে, 1 2 3, তিনটে ফ্যাটি অ্যাসিড জুড়ে গেল, 1 2 3, তিনটে ফ্যাটি অ্যাসিড, লম্বা এলটা একটা, আরেকটা এল, এই যে এল, ঠিক আছে? এইভাবে যদি জুড়ে যায় তাহলে তৈরি হয়ে যাবে একটা ট্রাইগ্লিসারাইড। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা বইয়ের মধ্যে। তাহলে কিন্তু কিভাবে তৈরি হয়? মনোগ্লিসারাইডের ফর্মুলা কি? 1 1, ডাইগ্লিসারাইড 1 2, ট্রাইগ্লিসারাইড 1 3। 1টাকে 1 সবসময় গ্লিসারল, গ্লিসারল পার্টটা অল্প থাকবে অ্যান্ড ফ্যাটি অ্যাসিড পার্টটা বেশি থাকবে, ট্রাইগ্লিসারাইড। দেখো, এই আমার ট্রাইগ্লিসারাইডের পার্ট দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? বইতে যারা দেখবে এগুলো এইটুকু পড়লে, কারণ এর থেকে বেশি যদি পড়তে চাও দেখবে বাংলা বইগুলো অনেক মোটা করে লেখা আছে, তাতে অনেক অপশন দেওয়া আছে, আরো আরো জায়গা নিচের লেখাগুলো তোমরা পড়বে, কারণ এই বইগুলো নিটের জন্য করা হয়েছে। কিন্তু শুধু সিলেবাসের পার্টটুকু যেটা তোমাদের জানলে আপাতত বোর্ড পুরো ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট ইজ দিস। এইটাকে নিয়ে আলাদা করে ক্লাস করাতে গেলে ইট উইল টেক লং 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 টাইম, 10 12 15টা ক্লাসেও হবে না বায়োমলিকুল, বাট আই হ্যাভ টু কমপ্লিট ইট লিটল স্পিডে। আমরা আছি মোটামুটি ঠিকই, কিন্তু আরেকটু স্পিড দিতেই পারি। এবার আসি আমরা কম্পাউন্ড লিপিডে। কি ছিল? একদম প্রথমে দেখেছিলাম সিম্পল কম্পাউন্ড ডিরাইভ, তার মধ্যে সেকেন্ড পার্টে এসছে কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড মনে হচ্ছে যে কোনো কিছু অ্যাড করা, প্লাস করা। দিস আর the esters of fatty acid and alcohol with additional group, তার সঙ্গে একটা অ্যাডিশনাল কিছু একটা লেগে থাকবে। এনি অ্যাড, আমি অ্যাড মানে জোড়া লাগিয়েছি, বলেছি অ্যাডিশনাল গ্রুপ, যে কোনো অ্যাডিশনাল। এক্সাম্পল, ফসফোলিপিড, ফসফো নামটার সঙ্গে জুড়ে আছে, নিশ্চয়ই কোনো ফসফেট গ্রুপ জুড়ে আছে, কোনো ফসফেট গ্রুপ জুড়ে থাকবে অবশ্যই। ফসফেটকে পি, আমরা জানি ATP তে ফসফেট থাকে। কোথায় সেই ফসফেট গ্রুপ? ছবিতে দেখা যাচ্ছে তোমাদের ফসফেট গ্রুপ, দেখো ফসফেট গ্রুপ, বুঝে দেখো, এই হলো আমাদের ফসফেট গ্রুপ PO4। এই যে ফসফেট গ্রুপটা এক্সট্রা জুড়ে থাকলো, তার জন্য তার নাম হয়ে গেল ফসফেট। হচ্ছে আলাদা জিনিস, অন্য বাড়ির লোক আমার বাড়িতে এসে পড়েছে, তার নাম হচ্ছে কম্পাউন্ড, যৌগিক, আমার মধ্যে যোগ করেছি, অ্যাড করেছি, কম্পাউন্ড করেছি, জুড়ে গেছে, এনিথিং কম্পাউন্ড। কম্পাউন্ড লিপিড, কম্পাউন্ড প্রোটিন, এনিথিং কম্পাউন্ড। কম্পাউন্ড মানেই জুড়ে থাকা। চলো, এছাড়া যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তো থাকবেই, তার সঙ্গে ফসফেট থাকবে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকা মানে কি হলো? লিপিড। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মানে কি? লিপিড, তাই না? লিপিড মানে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, একটা দুটো তিনটে যা দেখো হতেই পারে। তার সঙ্গে ফসফেটটা জুড়লো, ফসফেট জুড়ে গেল ভাইয়া, ফসফেট জুড়ে গেল ভাইয়া, ফসফেট জুড়ে গেল।
ফসফেট জুড়লো। দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন লাইক লেসিথিন। আমাদের যে তোমরা সিঙ্গার নিকলসনের স্ট্রাকচারটা একবার মনে করো, তাতে ওই যে ফ্লুইড মোজাইক মডেল ছিল, সেখানের মধ্যে পিএলএলপি মডেল ছিল, তার উপরে ওই যে উপরের মধ্যে ভেসে ভেসে ছিল না মোজাইকের মতো, তার মধ্যে কিছু ফসফোলিপিডের সঙ্গে ফসফেট গ্রুপ জুড়েছিল। ফসফোলিপিড পুরো সেল মেমব্রেনের আউটার স্ট্রাকচার করে দিয়েছে। একটা এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পাউন্ড লিপিড এক্সাম্পল লেসিথিন, কম্পাউন্ড লিপিড লেসিথিন, বাস খতম। এইটুক করে, কারণ এর অনেক আছে। বাংলা বইগুলো খুললে দেখবে, আর দীনেশ প্রদীপ খুললে দেখবে গাদা গাদা নাম আছে। এবার গাদা গাদা তো আমিও তো বলতে পারবো না, ক্লাসের মধ্যেই একটা দুটোই বলা হয়। তারপরে বাকিটুকু স্যার ওটা তো পড়েনি, ওটা তো বলেনি, ওটা ছোট বাচ্চারা বলে। আমরা এইটুক বলে দেবো, বাকিটুকু তো পড়তে হবে। আমাকেও পড়তে হয়েছে ছোটবেলায়, আমি যখন পড়াশোনা করেছি, পড়াশোনা করে বড় তখন ওগুলো বড়ে 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 পড়তে হয়েছে, রাতটা মারতে হয়েছে, তোমাদেরও করতে হবে। তাই সিম্পল আগে একটা জেনে কম্পাউন্ড মানে বুঝলে কিছু অ্যাড হয়ে থাকবে। ডিরাইভ লিপিড, লিপিডের অনেক কিছু বলে নি, এবার ডিরাইভ ব্যাপারটা আসি। ডিরাইভ কি? এইটাই ভেরি ভেরি ইন্টারেস্টিং। কোনো কিছু থেকে তৈরি হবে। দিস আর প্রোডাক্টস অফ হাইড্রোলাইসিস অফ সিম্পল লিপিড। এবার কি হবে? সিম্পল লিপিডকে হাইড্রোলাইসিস করতে হবে। ওয়াটার দিয়ে, হাইড্রো মিনস ওয়াটার, তাকে লাইসিস করতে হবে। করে দেওয়ার পর রিয়াকশন হবে। সেই রিয়াকশনের পর একটা নিউ টাইপ অফ লিপিড আসবে, ডিরাইভড আসবে। বাড়িতে মা তরকারি কেটেছে, এই তরকারির সঙ্গে ওই তরকারি জুড়েছে, তার সঙ্গে একটু মাছ দিয়েছে, অন্য কিছু জুড়েছে, জুড়ে সেটাকে নাড়াচাড়া করে ছিল তরকারি, ছিল কাঁচা মাছ করে ঝোল, মাছের ঝোল হয়ে গেল। একটা নতুন জিনিস তৈরি হলো। মাছের ইলিশ, অনেক রকমের আইটেম হয়, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছের ঝোল। এই যে নতুন কিছু তৈরি হলো, ডিরাইভড। তৈরি তো বেসিক একটা রিয়াকশন হলো, রান্না মানে রিয়াকশন, কুকিং হওয়ার পর নতুনটা তৈরি হলো, ডিরাইভড হলো। সেটা কে? অ্যান্ড দ্য কম্পাউন্ড, ইটস একটা কম্পাউন্ড লিপিড। অবভিয়াসলি আমাদের অনেক কিছু মিশে থাকতে পারে, কারণ আমরা জুড়েছি তো অনেক কিছু। ইটস কল্ড কোলেস্টেরল। কোলেস্টেরল নিয়ে দু চারটে কথা একটু বলে নি। ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন একটা ব্যাড কোলেস্টেরল। কোলেস্টেরল, দিস ইজ অলসো কোলেস্টেরল। কোলেস্টেরল, এস্টার গ্রুপ তো থাকবে, অল থাকবে, গ্লিসারলের অল থাকবে। কোলেস্টেরল, এস্টার, অল, গ্লিসারল। তাহলে দেখো নামগুলোর সঙ্গে কিন্তু জুড়ে আছে। এটা একটা কম্পাউন্ড বাট ডিরাইভড লিপিড, নতুন ভাবে তৈরি হয়েছে। কি নাম? এলডিএল একটা পার্ট, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন দেখো, লিপিড প্রোটিন। কোলেস্টেরল একটা লাইপোপ্রোটিন কম্পাউন্ড, বলেছে না, লিপিড প্রোটিন জুড়ে আছে, লাইপোপ্রোটিন। এলডিএল লো ডেন্সিটি, ডেন্সিটিটা লো, লাইপোপ্রোটিন লিপিড প্লাস প্রোটিন, তার নাম হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইবার স্যার কোনটা ভালো? হ্যাঁ, এইচডিএল ভালো। তুমি যখনই কোনো তেল খাচ্ছ, এনি অয়েলি মেটেরিয়াল, ঘি, সর্ষের তেল, বাটার, জাঙ্ক ফুড, তেল আছে, সেই তেলগুলোর মধ্যে কোলেস্টেরল হয়েছে, কেউ একটা বলে কোলেস্টেরল হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, কোলেস্টেরল। কোলেস্টেরল হয়েছে মানে কি? কোলেস্টেরল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার বডি, বাট সেই কোলেস্টেরলটা গুড না ব্যাড, এইটা প্রশ্ন। যদি যে লিপিডটা খেয়েছে আমার বডি সেটাকে বেছে নিয়ে যদি এইচডিএল কন্টেনিং বেশি থাকে, ইট ইজ গুড ফর ইউর হেলথ, গুড ফর ইউর সেলস, গুড ফর ইউর মেটাবলিজম। বাট ব্যাড কোলেস্টেরল, ইয়েস ইট ইজ ব্যাড। হার্টে জমে যাবে, হার্ট ব্লক করে দেবে, বডিতে ফ্যাট জমিয়ে দেবে, মোটা হয়ে যাবে, ওগুলো কাজে লাগে না, ওগুলো বডি থেকে বেরিয়ে যায়। কিন্তু তেল খেতে গেলে তো আমি ফিল্টার করে আমি এইচডিএলটা খেলাম, এলডিএলটা বাদ দিলাম, তা তো হয় না। বাজারে বা খেতে গিয়ে যে পাওয়া যায় তার মধ্যে এলডিএল এইচডিএল দুটোই থাকে। এইচডিএল পার্টটা আমার যদি থাকে, ইয়েস গুড। কিন্তু যত জাঙ্ক ফুড আছে, বাইরের তেলগুলোকে বারবার জাল দেওয়া হয়, যতই মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ইউজ করা হোক না কেন, কিন্তু বারবার রিইউজ করার ফলে তার মধ্যে
এলডিএল বেড়ে গিয়ে এইচডিএল কমে যায়, ফলে ওগুলোই বডিতে এসে আমাকে ক্ষতি করে। কোলেস্টেরল 17টা কার্বন থাকবে, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাথায় রাখবে। দিস ইজ দ্য কোলেস্টেরল, একটা অল ওএইচ গ্রুপ আছে, আর এটার মধ্যে যদি আমরা কার্বনকে গুনি তাহলে দেখবো একদম এক্সাক্ট একেবারে ডালপালা করে। এটা ছবি এঁকে ফেলো, ছবি এঁকে ফেলতে এইভাবে ছবি দেখে দেখে আমরা ছবি আঁকি না, এই যে দুটো দুরকম এরকম 6 কার্বনের একটা চেন দেবে, 1 2 3 4 5 6 এরকম চারটে করবে, বাংলায় বলে ষড়ভুজ, হেক্সাগোনাল, 1 হেক্সাগন 2 হেক্সাগন, ঠিক তার মাথা দিয়ে আরেকটা হেক্সাগন, আরেকটা হেক্সাগন, দুটো এরকম হেক্সাগন হেক্সাগন, উপরের দিকে হেক্সাগন হেক্সাগন। হেক্সাগন মানে যে 6টা প্রান্ত থাকে, 1 2 3 4 5 6, পেন্টাগন নয়, ওটা পেন্টোস সুগার আলাদা, হেক্সাগন হেক্সোস সুগার, সুগার আছে এগুলো সুগারের মতো কার্বন কম্পাউন্ড, এটা সুগার নয়, কার্বনের। এই কার্বনগুলো এইভাবে মিলে গিয়ে তার উপর দিয়ে একটা ডাল বানিয়ে দেবে, ওয়াই শেপের দুটো ডাল, দুপাশে দুটো লেজ লাগিয়ে দেবে, বাস ড্রয়িং করবে এটা। দিস ড্রয়িং ইজ নেসেসারি। আর ওইচটা একদম লেফট হ্যান্ড সাইডের কোনার দিকে লাগিয়ে থাকে। এটা 17টা, একটা এক্সামে আসে। হাউ মেনি কার্বনস? 17 কার্বন থাকবে এর মধ্যে, তাকে কোলেস্টেরল বলা হবে। গুড ব্যাড কোলেস্টেরল নিয়ে বলে দিয়েছি। অ্যানাদার এক্সাম্পলস, বেসড অন মেল্টিং পয়েন্ট লিপিড আর 2 টাইপস। মেল্টিং পয়েন্ট, গলে যায় কেমন করে। মেল্টিং পয়েন্ট মানে যে কোন টেম্পারেচারটায় লিপিডটা গলে যায়। তুমি বাড়িতে এসে দেখবে অনেক লিপিড আছে, তোমার কাছে নারকোল তেল কি একটা লিপিড না? ইয়েস লিপিড। আবার একটু বাটার বা ঘি আছে, দ্যাট ইজ অলসো লিপিড। সর্ষের তেল আছে, দ্যাট ইজ অলসো লিপিড। তাহলে এই লিপিডগুলোকে মাস্টার্ড অয়েলতে এমনি এমনি মেল্ট হয়ে থাকে, যদিও তার একটা মেল্টিং পয়েন্ট আছে থিওরিটিক্যাল, কিন্তু নারকোল তেল, কোকোনাট অয়েল দেখবে ঠান্ডা আসলে একদম জমে যায়, তারপরে একটু হিট করবে ফুট করে গলে যায়। আবার ঘি বাটার একদম ফ্রিজে রাখা হলে শক্ত হয়ে গেছে, তুমি বাটারকে নিয়ে একটা পুরো তাওয়ার মধ্যে রেখে দেয়, খুব তাড়াতাড়ি পুরো বাটারটাকে গলে যান না। দেখো একটা ক্লু তো পেয়েই গেলে, মেল্টিং পয়েন্টে মেল্ট করতে গেলে বেশি টেম্পারেচার লাগে। কাকে? বাটার অ্যান্ড নারকেল তেলের মধ্যে বাটারের টেম্পারেচারটা বেশি লাগবে, হাই মেল্টিং পয়েন্ট। আর সেটার যদি একই রকম বাটারের মধ্যে দেখতে একটু না নারকেল তেল নাও, খুব তাড়াতাড়ি গলে যাবে, তাহলে নারকেল তেল বা কোকোনাট অয়েলের মেল্টিং পয়েন্ট ইজ লেস। এভাবে আমরা জানতে পারি, খুব ইজিলি ব্যাপারগুলো বোঝা যায়। ফ্যাটস, হাইয়ার মেল্টিং পয়েন্ট, অয়েলস লোয়ার মেল্টিং পয়েন্ট। দেখো ফ্যাট মানে ওই যে ঘি বাটার, হাই, অনেক টেম্পারেচার লাগে গলিয়ে ফেলতে, মেল্ট করতে। আর কোকোনাট থেকে যে অয়েলটা বেরোলো সেটা তো জমে গেল, কিন্তু অল্প হিট দিলে হুট করে আবার গলেও যায়, হাতের পাতায় রাখলেই গলে যায়, এতটাই লো মেল্টিং পয়েন্ট। নারকেল তেল শক্ত হয়ে নিয়ে হাতের তালুতে রেখে দাও, কিছুক্ষণে গলে দাও, দেবে, তারপরে মাথায় লাগায় আমাদের এখানে পশ্চিমবঙ্গে। আর সাউথ ইন্ডিয়া তো নারকেল তেল খায়, তারা রান্নাতে ইউটিলাইজ করে। আমরা ঘিকে দুটোকে ইউজ করি, নারকেল তেল আমরা এখানে আমাদের এই পার্টে, আমাদের ইন্ডিয়ার এই পার্টে আমরা বেশি ইউজ করি না, বাট অল ওভার ওয়ার্ল্ডে কোকোনাট অয়েল প্রচুর ইউজ করা হয়। ঘি তো বা সবাই ইউজ করে, বুঝতে পেরেছো? তাহলে ঘি বাটার এদের মেল্টিং পয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু কোকোনাট অয়েল ইজ মোর। সো আমরা এটাকে ফ্যাট এবং অয়েল বলি। তাহলে ফ্যাট বলার ডেফিনেশনটা কি বলে? যে ধরনের অয়েল বা লিপিড অর ফ্যাট হাইয়ার মেল্টিং পয়েন্ট, দে আর কল্ড ফ্যাট। আর তার যদি লোয়ার মেল্টিং পয়েন্ট থাকে তাকে বলবো অয়েল। মাস্টার্ড অয়েলে ফ্যাট থাকে, বাট ওটাকে ফ্যাট না বলে অয়েল বলাটা। তাহলে অয়েলের এক্সাক্ট ডেফিনেশনটা পেয়ে গেলে। Now coming to the most important biomolecule of our study is sugar or carbohydrate. সুগার বা কার্বোহাইড্রেটস। আমরা প্রোটিন এবং ফ্যাটের পর আমরা শিখে নেব যে সুগার বা কার্বোহাইড্রেটের যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ বায়োমলিকুল হিসেবে আমরা আমাদের সবথেকে মেজর একটি কম্পোনেন্ট, তার আমরা পরিচয় নেব। সবার প্রথমে যে ছবিগুলো তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ সুগারের
কিছু মলিকুলার স্ট্রাকচার। আমি আবার বলেছি যে তোমাদের মধ্যে অনেক সময় বায়োমলিকুলের বেশ কিছু টার্মিনোলজি নিয়ে অসুবিধা হয়। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, কার্বোহাইড্রেট, স্টার্চ, সুগার, লিপিড, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এই যে এতগুলো নাম তোমাদের মধ্যে একটা গুলিয়ে যেতে পারে, কিন্তু সবগুলোর সঙ্গে একটা যদি রিলেশনশিপ গুলো তোমাদের সামনে একদম ক্লিয়ার কাট রাখা যায়, তাহলে দেখবে এটা গুলিয়ে যাবে না এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় বেটার থাকবে। আগে আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের যে বায়োমলিকুল কাদের বলে তাদের ওয়ান বাই ওয়ান একটু একটু করে ডেসক্রিপশনগুলো করে যাচ্ছি। এই ডেসক্রিপশন শুনে নেওয়ার পর সবগুলোকে একসঙ্গে কনসলিডেট করা, ওই পার্টটা কিন্তু খুব ভালো করে শোনা চাই। আগে তোমরা পুরো হ্যাপাজার্ডলি একটু শুনে নাও, একবার বললে তারপরে গিয়ে আবার সেগুলোকে আলাদা করলে তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু এখন কনফিউশনের জায়গা যেও না। আমি এর আগে প্রোটিন পড়িয়েছি, ফ্যাট পড়ালাম বা লিপিড পড়ালাম, কি লিপিড কি ফ্যাট আমরা বুঝতে পেরেছি, ফ্যাটি অ্যাসিড কি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা সুগার নিয়ে আমরা কথা বলি, বা কার্বোহাইড্রেট। দেখো কার্বোহাইড্রেটকে ব্র্যাকেটে লিখেছি, তাহলে কার্বোহাইড্রেট, সুগার, এদের সঙ্গে কি বেসিক পার্থক্য আছে নাকি, সবগুলো ডিটেল এখন তোমাদের সামনে বলে দিচ্ছি। সুগার আর সুইট অ্যান্ড ওয়াটার সলিউবল কার্বোহাইড্রেট। সুইট ইন টেস্ট, মোস্ট অফ দ্য সুগার সুইট, তোমরা জানোই না। আমি তো সুগার থেকে তো আমাদের সুইট কথাটা বোঝাই যায়। দে আর ফর্ম অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন দ্য রেশিওটা খুব গুরুত্বপূর্ণ রাখবে, মনে রাখবে। এখানে কিন্তু রেশিওটা আমি হাইলি ইম্পর্টেন্সি দিচ্ছি তোমাদের রেশিওটার উপরে। দেখো আমরা একটু পেনটা নিয়ে তোমাদের কাছে রেশিওটার কথা বলে দিচ্ছি। দিস ইজ দ্য রেশিও 1:2:1 or 1:2:1। কিসের 1 হচ্ছে কার্বন। সুগারকে আমরা কমন ফর্মুলা দিয়ে কি করে জানি, C6H12O6। এটা কিন্তু সুগার ইজ দ্য বেসিক নলেজ। এই যে দেখতে পাচ্ছ আমাদের সুগারকে বলেছি C6H12O6। বায়োলজিতে সবার প্রথমে এটা দিয়ে শুরু করা হয়। তাহলে কার্বনের অ্যান্ড অক্সিজেন দেখো 6 and 6 and হাইড্রোজেন তার 2 টাইমস, ঠিক আছে, দ্যাট ইজ 12, অর্থাৎ 1:2:1। এইভাবে সুগার আর কার্বোহাইড্রেটটা তৈরি হয়। কার্বোহাইড্রেট কেন নাম বলা হয়, কেন কার্বো? দেখো কার্বো রয়ে গেছে, সি ফর কার্বো রিলেটেড সি, অ্যান্ড তারপরে H12 and OC। এটাকে তোমরা জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দাও নাম্বারগুলোকে, তাহলে কি বেরিয়ে যায় H2O। জাস্ট 6 দিয়ে ডিভাইড করে দাও, 6 দিয়ে যদি ডিভাইড করে দাও 12 কে, তাহলে 2 দ্বারা H2 আর O দাঁড়িয়ে যায় 1। তাহলে H2O মিনস হাইড্রো মিন ওয়াটার। তাহলে সেই থেকে কার্বনের সঙ্গে যখন ওয়াটার অ্যাড হয়ে যাচ্ছে তাকে বলছে কার্বোহাইড্রেট। যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের ক্ষেত্রে একটা বিশেষ নামে ডাকা হয় জল অঙ্গার। এখানে অঙ্গার কথার অর্থ কার্বন, কয়লা, অঙ্গার মানে কয়লা, কার্বন মানে কয়লা রিলেটেড, ঠিক আছে, কয়লা। আর জল নাম দিয়েছে। আর হাইড্রেট কথাটা বুঝাচ্ছে যারা ইংলিশ মিডিয়াম এমনকি বেঙ্গলি মিডিয়াম সবাই কার্বোহাইড্রেট ইজ এ কমন টার্ম, ঠিক আছে। কার্বোহাইড্রেট কার্বনের ওয়াটার ফর্ম, এটা একটা, যদিও তার রেশিওটা আলাদা। তাকে আমরা ক্রিস্টাল ফর্মে চিনি হিসেবে পাই, বা সোর্সগুলো নিয়ে আমরা একে একে তো ডিসকাস করবোই, তোমরা জানো। অর্থাৎ এখানে বসে তোমরা যে দুটো স্ট্রাকচার দেখছো, একটাকে বলা হয় গ্লুকোজ আর একটাকে বলা হয় আমাদের পেন্টোজ সুগার বা রাইবোজ। এবার এটার মধ্যে দেখো খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার। গ্লুকোজের দু রকম স্ট্রাকচার, একটা হয় লিনিয়ার স্ট্রাকচার আর একটা হয় সার্কুলার স্ট্রাকচার। মনে রাখবে লিনিয়ার স্ট্রাকচার প্ল্যান্টে বেশি থাকে, আর যখন ওয়াটার মিডিয়ামে বা তার ওয়াটার বা লিকুইড আমাদের বডিতে ওয়াটার মিডিয়ামে, লিকুইড মিডিয়ামে, তখন যে কার্বোহাইড্রেট সুগারটা থাকে সেটা রিং স্ট্রাকচার হয়ে যায়। কেন? সে OH এর একটা অ্যাফিনিটি দেখা যায়, ঠিক আছে। তো সুগারের অনেকগুলো তোমাদের ক্লাসিফাই করে দেবো, সেই ক্লাসিফাইটা তোমরা একে একে আসছি। কিন্তু প্রথমে আমি যেটা নিয়ে এসেছি সেটাকে বলা হচ্ছে সুগারের দুটো রিং স্ট্রাকচার। সেই রিং স্ট্রাকচারের মধ্যে এখানে কোন কোন পয়েন্টগুলোতে কার্বোহাইড্রেট আছে বা কোন কোন পয়েন্টগুলোতে কার্বন আছে সেটা তোমাদের একবার জেনে নিতে হবে। মেইনলি প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ভালো করে এখন দেখার চেষ্টা করো।
জাস্ট ওয়েট করো, আমি স্ট্রাকচারের ইঙ্কটা চেঞ্জ করে নিই। তোমাদের ইঙ্ক চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যেতে চলেছি। ঠিক আছে, চলো আমরা একটু ইঙ্কটাকে ইয়েলো করে দিই। ইয়েলো করে দেওয়ার পরে এই যে কার্বোহাইড্রেটের, মনে রাখবে দিস ওয়ান কার্বন নাম্বার 1 2 3 4 and এখানে আছে 5 and here it is 6। এই যে 6টা কার্বন এই কন্ট্যাক্ট এই জয়েন্টগুলো মেইনলি, এখানে একটা জয়েন্ট, দুটো জয়েন্ট, তিনটে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে যে দাগগুলো আছে এখানে হচ্ছে কার্বনের। আর এখানে রয়ে গেছে একটা অক্সিজেন। অক্সিজেনের মনে রাখবে দুটো করে হাত হয়। তোমরা যারা বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রিকে পড়ছো, তোমরা কোন কম্পাউন্ডের কটা করে হ্যান্ড বা ফ্রি হ্যান্ড বা বন্ড থাকে সেগুলো তোমরা জানো। কার্বনের 4, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3। এই যে নাম্বারগুলো তোমরা তো জানোই। সেই হিসেবে অক্সিজেনের কটা হ্যান্ড হয়? দুটো হ্যান্ড। দুটো হ্যান্ড দিয়ে দুটো কার্বনকে সে ধরে রাখে। ঠিক সেম থিং যখন পেন্টোজ সুগার হবে সেখানের ক্ষেত্রেও কিন্তু এই অক্সিজেনের দুটো হাত দিয়ে, এটা কিন্তু কোনো কার্বনের পয়েন্ট নয়। এই জয়েনিংটে আমরা কার্বনের পয়েন্ট বলবো না। কোথায় কার্বন? হিয়ার ইট ইজ এ 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন and 5 কার্বন ইজ হিয়ার। আউটসাইডে থাকে আলাদা। দিস ইজ এ 5 কার্বন। ঠিক আছে, 1 2 3 4 1 2 3। পজিশনগুলো কিন্তু দেখো, এটা কিন্তু এরপরে আরো কাজে লাগবে। 4 তো লিখে দিয়েছি, 5 লিখে দিয়েছি। এই যে দিস 5 ইজ নাম্বার 5 কার্বন। ইট ইজ কল্ড 5C। 5C সুগার, 5C সুগার, 5 কার্বন সুগার, 5 কার্বন সুগার। ইট ইজ 6 কার্বন সুগার। ঠিক আছে, 6C সুগার। এগুলো কিন্তু সুগারের অনেক রকম। তাহলে কার্বনের, সুগারের অনেক রকমের নাম্বার আছে। 3 কার্বন সুগার, যেটাকে গ্লিসারেলডিহাইড আমরা বলবো, অর্থাৎ সেই গ্লিসারেল, অর্থাৎ গ্লিসারেলে 3টে কার্বন থাকবে। সেরকম ভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, বাস ম্যাক্সিমাম এইটুকু অব্দি হয় জেনারেল অবস্থায়। লিনিয়ার স্ট্রাকচারে খুব ভালো করে এটা দেখতে হবে। তোমরা যখন কেমিস্ট্রি করবে, কেমিস্ট্রিতে করছে, সেগুলো একদম লিনিয়ার স্ট্রাকচারও খুব ভালো করে খেয়াল করবে। পজিশনগুলো, ওইচ এর পজিশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটা নলেজ লাগে। ওইচটা কোথায় থাকবে এটা একদম শেষে তোমাদের একটা জায়গায় কনসলিডেট করে যখন বলবো তখন আরেকটু ভালো করে ব্যাপারগুলো বলে দেবো। তাহলে যেটা পেন্টোজ সুগার হবে তখন সি এর নাম্বারটা কত, তাকে যখন সংকেত বা ফর্মুলা দেয় C5H10O5, জেনারেল ফর্মুলাতে ফেলে দেব। এটা হচ্ছে সুগারের কিন্তু বেসিক স্ট্রাকচার, এটা জেনে রাখবে। গ্লুকোজ এখানে, আর এরপরে এটা হচ্ছে রাইবোজ, যার 5টা কার্বন, তার জেনারেল নাম ইজ রাইবোজ অর পেন্টোজ। একই কথা, রাইবোজ হাউ মেনি কার্বন? 5। পেন্টোজ, পেন্টা মিন 5 কার্বন। নর্মালটা গ্লুকোজ, হেক্সোজ, হেক্সো মিনস 6, অথবা গ্লুকোজ। এই নামে আমরা কার্বোহাইড্রেটের নামগুলো বলতে পারি। আমরা সব শেষে, একদম শেষে বললাম, কার্বোহাইড্রেটের গোটা ডিটেলটা তোমাদের কাছে বলে দেব। এবার এই যে সুগারের যে মিনিমাম স্ট্রাকচারটা তোমাদের বললাম, আমি আবার বলেছি, এই সুগার নিয়ে তোমাদের একদম সবশেষে কনসিডার হতে লিনিয়ার স্ট্রাকচার, সার্কুলার স্ট্রাকচার কি করে হলো সেগুলোকে না আরেকটু ডিটেল বলে দেবো। বাট আমি আগে বোর্ডের মিনিমাম নলেজগুলো তোমাদের চলে গিয়ে আমরা এরপরে নাইট্রোজেনাস বেস, আমরা সবশেষে সেটার কিছু ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি। কারণ বায়োমলিকুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা ডিএনএ, সেটা আমরা এই কয়েকটা স্ট্রাকচারে থেকে জানতে পারবো। এবার নাইট্রোজেন বেস, সুগারকে মিনিমাম জানার পরে, তারপরে নাইট্রোজেন বেসকে জানার পরে আমরা একে একে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো। কারণ নিউক্লিক অ্যাসিডের ফার্স্ট কম্পোনেন্ট ইজ সুগার, সেকেন্ড কম্পোনেন্ট ইজ নাইট্রোজেন বেস, থার্ড কম্পোনেন্ট ইজ ফসফেট। এই তিনটাকে একসঙ্গে আলাদা আলাদা করে জানানোর পরে এদেরকে একসঙ্গে জুড়ে দেবো, যার পরে তোমার নিউক্লিক অ্যাসিডের যে স্ট্রাকচার আমরা পড়েছিলাম না সবার আগের ক্লাসের মধ্যে, এগুলো দেখেছিলাম যে কিরকম, যে পর পর করে 5টা আমাদের 4টে বায়োমলিকুলার আইটেম, মেনলি অ্যামাইনো অ্যাসিড, লিপিড, দেন আমরা সবার আগে অ্যামাইনো অ্যাসিড পড়েছি, লিপিড পড়েছি, তারপরে আমরা পড়ছি আমাদের পরে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, এবং সবশেষে ছিল আমাদের
এই স্ট্রাকচারটা, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের নানা রকমের নামের ডিফারেন্স, কোনোটার নাম নিউক্লিওটাইড, কোনোটার নাম নিউক্লিওসাইড, কিন্তু তার বেসিক ইউনিট আগে তো জেনে নিতে হবে। তাই বেসিক ইউনিটগুলো অন দা ওয়েতে একটু মাথায় কিন্তু রেখে দেবে। আমরা কোনটা পার করে এসেছি নিশ্চয়ই মনে আছে, এবার কোথায় এসে দাঁড়ালাম সেটাও তোমরা একটু মনে করবে।